আজকের এই তথ্যের গভীর বিশ্লেষণে এবং বিশেষ আলোচনায় স্বাগত। ২১ শতকের এই প্রবল গতির যুগে, যেখানে প্রতিদিন নতুন নতুন প্রযুক্তির জোয়ারে আমরা ভেসে যাচ্ছি, সেখানে দাঁড়িয়ে হঠাৎ যদি ১৯ শতকের কথা ওঠে, তবে বিষয়টা একটু অদ্ভুত লাগতে পারে। হ্যাঁ, একদমই তাই। হঠাৎ করে ১৯ শতক কেন, এই প্রশ্নটা আসতেই পারে। ঠিক, কিন্তু ২০২৬ সালের ১ মার্চ প্রকাশিত একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সংবাদ প্রতিবেদন আমাদের সামনে এমন একটি বৈপরীত্যের ছবি তুলে ধরেছে, যা নিয়ে আসলে নতুন করে ভাবার সময় এসছে। প্রতিবেদনটি কিন্তু উঠে এসছে দুর্গাপুর শহর থেকে। হ্যাঁ, দুর্গাপুর। আর সেখানে একটি স্মারক বক্তৃতাকে কেন্দ্র করে আলোচনা হয়েছে ইয়ং বেঙ্গল আন্দোলন এবং হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর প্রভাব নিয়ে। আমাদের আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য হলো এটা খুঁজে বের করা যে কেন শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে এসেও আজকের এই সোশ্যাল মিডিয়া আর ডিজিটাল বিপ্লবের যুগে দাঁড়িয়ে অতীতের একটি ঐতিহাসিক আন্দোলন আধুনিক সমাজের জন্য একটা শক থেরাপি হতে পারে, বা বলা যায় একটা অপ্রত্যাশিত জাগরণের কারণ হতে পারে। চলুন বিষয়টি একটু খুলে বলা যাক। দুর্গাপুরের মতো একটা শহর, যাকে মূলত শিল্প আর কারখানার চিমনি দিয়ে ঘেরা আধুনিকায়নের প্রতীক হিসেবেই চেনা যায়, সেখানে এমন একটি ঐতিহাসিক এবং মননশীল চর্চার আসর বসাটা সত্যিই ভাবায়। এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল এই অনুষ্ঠানের প্রেক্ষাপট। একদম, প্রেক্ষাপটটা বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, প্রতিবেদনটি অনুযায়ী ২০২৬ সালের ১ মার্চ রবিবার দুর্গাপুরের সিটি সেন্টারে অবস্থিত মাঙ্গলিক প্রেক্ষাগৃহে এই বিশেষ সেমিনারটি অনুষ্ঠিত হয়। আয়োজক ছিল একটি স্থানীয় একাডেমিক প্রতিষ্ঠান, সোশ্যাল সায়েন্স ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড স্টাডিজ, বা সংক্ষেপে SIRS। SIRS, রাইট। হ্যাঁ, অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল ডিরোজিও ও ডিরোজিয়ান্স, আর সভাপতিত্ব করেছেন প্রাক্তন শিক্ষক পূর্ণচন্দ্র মুখোপাধ্যায়। একটা শিল্পাঞ্চলে বসে ১৯ শতকের বাংলার নবজাগরণ নিয়ে এই ধরনের কাটাছেঁড়া প্রমাণ করে যে বুদ্ধিবৃত্তিক চর্চার খিদেটা শুধু বড় শহরের বিশ্ববিদ্যালয়ের চৌহদ্দিতে আটকে নেই। তা তো বটেই, সমাজের গভীরেও প্রবলভাবে ছড়িয়ে আছে। আর এই খিদের জায়গাটাই সবচেয়ে কৌতূহলোদ্দীপক। প্রাত্যহিক জীবনের এই ইঁদুর দৌড়ের মাঝে মানুষ সময় বের করে ডিরোজিওকে নিয়ে আলোচনা শুনতে যাচ্ছে। স্বভাবতই প্রশ্ন জাগে, এই আধুনিক প্রজন্মের সামনে এই আলোচনার মূল আকর্ষণ আসলে কে ছিলেন? সেদিনের অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক শক্তিসাধন মুখোপাধ্যায়। আচ্ছা। তিনি তার ভাষণে হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর সেই বৈপ্লবিক শিক্ষা দর্শনের কথা তুলে ধরেছেন। ব্যাপারটা কিন্তু শুধু একজন শিক্ষকের জীবনী আলোচনার মধ্যে সীমাবদ্ধ ছিল না, শুধু ইতিহাস পাঠ নয় আর কি। ঠিক, অধ্যাপক মুখোপাধ্যায় ডিরোজিওর এমন কিছু দর্শনের কথা মনে করিয়ে দিয়েছেন যা তৎকালীন সমাজকে ভেতর থেকে আক্ষরিক অর্থে নাড়িয়ে দিয়েছিল। তিনি ব্যাখ্যা করেছেন কিভাবে মাত্র ১৭-১৮ বছর বয়সী একজন তরুণ অধ্যাপক তার ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে শিখিয়েছিলেন। ১৭-১৮ বছর, ভাবা যায়? হ্যাঁ, প্রথাগত ধ্যান ধারণার বাইরে গিয়ে প্রশ্ন করার সাহস জুগিয়েছিলেন তিনি। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা কিন্তু এখানেই। অধ্যাপক মুখোপাধ্যায় তার আলোচনায় ডিরোজিওর একটি নির্দিষ্ট দর্শনের কথা উল্লেখ করেছেন, যা আজকের দিনেও ভীষণ প্রাসঙ্গিক। ডিরোজিও তার ছাত্রদের শিখিয়েছিলেন, যুক্তি প্রয়োগ করতে ভয় পাওয়া হলো দাসত্বের লক্ষণ। একটি অসাধারণ উক্তি, তাই না? একটু চিন্তা করলে বিষয়টা অবাক করে। ১৯ শতকের সেই অন্ধকারাচ্ছন্ন কুসংস্কারে আবদ্ধ একটি সমাজে দাঁড়িয়ে একজন তরুণ এই কথাটা বলছেন। তখন তো পদে পদে সমাজচ্যুত হওয়ার ভয় ছিল, প্রবল ভয় ছিল। আর ঠিক সেই কারণেই প্রতিবেদনটিতে বলা হয়েছে, অধ্যাপক মুখোপাধ্যায়ের মতে ইয়াং বেঙ্গল আন্দোলনের মাধ্যমেই বাংলার জীর্ণ সমাজ ব্যবস্থায় প্রথম শক থেরাপি প্রয়োগ করা হয়েছিল। হ্যাঁ, এই শক থেরাপির শব্দবন্ধটা ইতিহাস বর্ণনার ক্ষেত্রে বেশ অভিনব ঠেকল আমার কাছে। শব্দবন্ধটি অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করা হয়েছে। চিকিৎসার পরিভাষায় শক থেরাপি কখন দেওয়া হয়? যখন রোগীর সাধারণ ওষুধে কাজ হয় না, যখন শরীর বা মস্তিষ্ক কোনো নির্দিষ্ট প্যাটার্নের সম্পূর্ণ অবশ হয়ে যায় এবং তাকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে একটা প্রবল এবং আকস্মিক আঘাতের প্রয়োজন হয়। একদম। ১৯ শতকের শুরুর দিকের বাংলার সমাজটাও ঠিক সেই রকম একটা অবশ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। মানুষের নিজস্ব চিন্তাশক্তির লোপ পেয়েছিল।
কুসংস্কার, জাতপাতের ভেদাভেদ আর অন্ধ অনুকরণ সমাজের রন্ধে রন্ধে এমনভাবে বসে গিয়েছিল যে সাধারণ কোনো উপদেশে কাজ হওয়ার ছিল না। সেখানে প্রয়োজন ছিল একটা প্রচণ্ড আলোড়নের। ঠিক তাই। ডিরোজিও এবং তার ছাত্ররা, যাদের ডিরোজিয়ান বা ইয়াং বেঙ্গল বলা হতো, তারা ঠিক সেই মানসিক আঘাতের কাজটাই করেছিলেন। তারা প্রচলিত প্রথাগুলিকে শুধু নম্রভাবে অস্বীকার করেননি, তারা সরাসরি আঘাত করেছিলেন। অর্থাৎ তারা সমাজের সেই বদ্ধ জলাশয়ে একটা বড়সড় পাথর ছুঁড়েছিলেন বলা যায়। জাতপাত, অস্পৃশ্যতা এবং পৌতলিকতার বিরুদ্ধে তাদের এই কঠোর অবস্থান সেই সময়ের রক্ষণশীল সমাজের কাছে একটা বড়সড় ভূমিকম্পের মতো ছিল। ভূমিকম্পই বটে। তারা এমন সব কাজ করতেন যা সেই সময়ের নিরিখে ছিল চূড়ান্ত বিদ্রোহী। এই বিদ্রোহের ফলেই তো সমাজের একটা বড় অংশ তাদের বিরুদ্ধে চলে যায়। এমনকি ডিরোজিওকে হিন্দু কলেজ থেকে বিতাড়িতও হতে হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই সাময়িক ধাক্কাটা দীর্ঘমেয়াদে সমাজের জন্য কাজ করেছিল। ঠিক সেই কারণেই অধ্যাপক মুখোপাধ্যায় এটাকে শক থেরাপি বলেছেন। ডিরোজিয়ানদের এই আপোষহীন এবং অনেক ক্ষেত্রে চরমপন্থী সংগ্রামের ফলেই কিন্তু পরবর্তীতে সমাজ সংস্কারের একটি প্রশস্ত পথ তৈরি হয়েছিল। মানে তারা একটা রাস্তা তৈরি করে দিয়েছিল। হ্যাঁ, তারা যখন প্রথম আঘাতটা করলেন তখন সমাজ প্রবল প্রতিক্রিয়া দেখিয়েছিল ঠিকই, কিন্তু সেই ধাক্কাতেই বরফ গলতে শুরু করে। তারা যে যুক্তিবাদ ও প্রগতিশীল চিন্তার বীজ বপন করেছিলেন, পরবর্তীকালে তাকে কেন্দ্র করেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো ব্যক্তিত্বরা তাদের সমাজ সংস্কার আন্দোলনকে আরও সুসংগঠিত রূপ দিতে পেরেছিলেন। আর ব্রাহ্ম সমাজও তো এর ওপর ভিত্তি করেই দাঁড়িয়েছিল অনেকটা। একদম ঠিক। ব্রাহ্ম সমাজ যে সামাজিক আন্দোলন গড়ে তুলেছিল, তারও একটা বড় মানসিক ভিত্তি তৈরি করে দিয়েছিল এই ইয়াং বেঙ্গল আন্দোলন। অর্থাৎ ইতিহাস কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ডিরোজিয়ানরা যদি প্রথম ধাক্কাটা না দিতেন, তাহলে হয়তো পরবর্তী প্রজন্মের জন্য সংস্কারের পথটা আরও অনেক বেশি দুর্গম হতো। ডিরোজিওর আন্দোলন যে ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল সেটা আজ প্রমাণিত। আর মজার ব্যাপার হলো, এই যে একটি প্রজন্মের চিন্তাধারা পরবর্তী প্রজন্মের কাছে মশালের মতো হস্তান্তর করা, এই ধারণাটা আজকের এই সেমিনারের আয়োজকদের ক্ষেত্রেও দারুণভাবে প্রযোজ্য। এসআইআরএস এর ক্ষেত্রে। হ্যাঁ, প্রতিবেদনটিতে আয়োজক সংস্থা এসআইআরএস এর দীর্ঘ 18 বছরের কর্মকাণ্ডের একটি খতিয়ান দেওয়া হয়েছে। এই বিশাল এবং মননশীল আয়োজন যারা করল, সেই এসআইআরএস বা সোশ্যাল সায়েন্স ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড স্টাডিজের যাত্রাপথটা একটু তলিয়ে দেখা দরকার। 2008 সালে দুর্গাপুরের বুকে এমন একটি উদ্ভাবনী প্রতিষ্ঠানের যাত্রা শুরু হওয়াটা নেহাত কোনো ছোট ঘটনা নয়। একদম সাধারণ কোনো ঘটনা নয়। উদ্বোধনী বক্তব্যে সংস্থার যৌথ সম্পাদক প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছেন। এর প্রতিষ্ঠান নেপথ্যে ছিলেন রূপক দাস, তাপসী দাস, আদিত্য ঘোষ, অতসী চক্রবর্তী এবং স্বপন মজুমদারের মতো একনিষ্ঠ গবেষক ও চিন্তাবিদরা। আচ্ছা, এরাই প্রতিষ্ঠা করেছিলেন? হ্যাঁ, এবং দীর্ঘ 18 বছর ধরে তারা নিরলসভাবে কাজ করে চলেছেন। একটি শিল্পাঞ্চলে বসে কোনো বড় প্রাতিষ্ঠানিক বা বাণিজ্যিক পৃষ্ঠপোষণ ছাড়াই শুধুমাত্র বুদ্ধিবৃত্তিক চর্চার তাগিদে 18 বছর ধরে একটি সংস্থাকে টিকিয়ে রাখা এবং তাকে প্রাসঙ্গিক রাখাটা একটা বিরাট চ্যালেঞ্জ। নিঃসন্দেহে বিরাট চ্যালেঞ্জ। এটা প্রমাণ করে যে এদের উদ্দেশ্য কতটা গভীর। এই 18 বছরের ধারাবাহিকতা বজায় রাখার পেছনে নিশ্চয়ই নির্দিষ্ট কোনো দর্শন কাজ করেছে। অতীতের ইতিহাসকে বর্তমানের যুক্তিনির্ভর আধুনিক দৃষ্টিভঙ্গিতে মানুষের সামনে উপস্থাপন করাটাই এদের মূল ব্রত বলে মনে হচ্ছে। ঠিক তাই। এসআইআরএস মূলত সমাজবিজ্ঞান ও ইতিহাসের পঠন পাঠনের একটি নির্ভরযোগ্য মঞ্চ হিসেবে কাজ করে। কিন্তু এদের কাজের পরিধি শুধু ইতিহাস বা সমাজবিজ্ঞানের বইয়ের পাতায় আটকে নেই, সেটাই বোধহয় এদের সবচেয়ে বড় সাফল্যের জায়গা। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে বুঝতে পারব কেন এসআইআরএস এত বছর ধরে সফলভাবে কাজ করতে পারছে। একটি সুস্থ সমাজ গড়তে গেলে শিল্পের সব শাখায় বিচরণ করা প্রয়োজন। একদম। সেই উপলব্ধি থেকেই এই সংস্থার সাহিত্য, বিজ্ঞান, সঙ্গীত, ক্রীড়া এবং এমনকি চলচ্চিত্রের মতো বিচিত্র ক্ষেত্রেও তাদের গবেষণার প্রসার ঘটিয়েছে। মানুষ তো আর শুধু একটা বিষয় নিয়ে বাঁচে না, তার চিন্তার বিকাশ ঘটাতে গেলে বহুমুখী উপাদানের প্রয়োজন হয়। আর সবচেয়ে আশাব্যঞ্জক দিকটি হল, প্রতিবেদনটিতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে বর্তমান প্রজন্মের একঝাঁক তরুণমুখী
এই প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি। হ্যাঁ, তরুণেরাই এগিয়ে আসছে। তরুণ প্রজন্মের এই অংশগ্রহণটাই কিন্তু ডিরোজিওর সেই ইয়াং বেঙ্গল আন্দোলনের স্পিরিটকে আজও বাঁচিয়ে রেখেছে। কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে কোনো বড় পরিবর্তনের নেতৃত্ব সব সময় তরুণরাই দিয়েছে। একদম সঠিক কথা। সেদিনের অনুষ্ঠানে শহরের বিশিষ্ট বুদ্ধিজীবী, গবেষক এবং ছাত্রছাত্রীদের যে চোখে পড়ার মতো উপস্থিতি ছিল তা প্রমাণ করে মানুষ আজও এই ধরনের গঠনমূলক আলোচনা শুনতে মুখিয়ে আছে। এসআইআরএস-এর পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে আগামী দিনেও দুর্গাপুর জুড়ে এমন আলোচনা চক্রের ধারা বজায় রাখা হবে। মানুষের চিন্তার জগৎকে সুস্থ এবং সচল রাখার জন্য এই ধরনের উদ্যোগ অক্সিজেনের মতো কাজ করে। এই উদ্যোগের গুরুত্ব আরও স্পষ্ট হয় যখন আমরা অধ্যাপক মুখোপাধ্যায়ের বক্তব্যের শেষ অংশের দিকে তাকাই। তিনি শেষে কি বলেছিলেন? তিনি তার বক্তব্যের শেষে এমন একটি কথা বলেছেন যা সরাসরি আমাদের আজকের এই ডিজিটাল জীবনের ভিতরের দিকে আঙুল তোলে। তিনি আধুনিক যুব সমাজকে সোশ্যাল মিডিয়ার অন্ধ অনুকরণ ত্যাগ করে ডিরোজিওর মতো নিজস্ব চিন্তা শক্তি ব্যবহারের আহ্বান জানিয়েছেন। খুব জরুরি একটা কথা। হ্যাঁ, এই জায়গাটা আজকের আলোচনার সবচেয়ে যুগান্তকারী দিক। কারণ আপাতদৃষ্টিতে মনে হতে পারে ১৯ শতকের সমাজ আর আজকের আধুনিক ডিজিটাল সমাজ সম্পূর্ণ আলাদা। কিন্তু অধ্যাপক মুখোপাধ্যায় মনে করিয়ে দিচ্ছেন যে অসুখটা আসলে একই, শুধু তার রূপ বদলেছে। একদম তাই। তাহলে এই সব কিছুর মানে আসলে কি দাঁড়াচ্ছে? সোশ্যাল মিডিয়ার যুগের সাথে ১৯ শতকের সেই অন্ধকার সমাজের মিলটা ঠিক কোথায়? ব্যাপারটা একটু ভেঙে বোঝা যাক। ১৯ শতকে মানুষ অন্ধভাবে মেনে চলত সমাজের মাথারা কি বলছে। জাতপাত, প্রথা, নিয়ম এগুলোর বাইরে গিয়ে কেউ কিছু ভাবতেই পারত না। নিজস্ব চিন্তার কোনো জায়গা ছিল না। আর আজকে আমরা বাস করছি অ্যালগোরিদমের যুগে। আমাদের মনে হয় আমরা স্বাধীন, আমাদের হাতে পৃথিবীর সমস্ত তথ্য রয়েছে। কিন্তু বাস্তবে সোশ্যাল মিডিয়ায় আমরা কি দেখব, কি পড়ব, এমনকি কি নিয়ে ক্ষোভ প্রকাশ করব, তার পুরোটাই তো নিয়ন্ত্রণ করছে কয়েকটা অদৃশ্য অ্যালগোরিদম। একেবারে নিখুঁত বলেছেন। আমরা প্রতিনিয়ত অন্যের তৈরি করা ট্রেন্ড বা স্রোতে গাঁ ভাসাচ্ছি। এই যে বিচার বিশ্লেষণ না করে একটা ট্রেন্ডের পিছনে ছুটে চলা, এটাই তো আধুনিক যুগের অন্ধ অনুকরণ। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। ১৯ শতকের সেই সমাজে কেউ যদি প্রথা ভেঙে নতুন কিছু বলতে চাইতো, তাকে সমাজচ্যুত বা একঘরে করা হতো। মানুষ সমাজচ্যুত হওয়ার ভয়ে নিজস্ব যুক্তি প্রয়োগ করত না। আজকের দিনের সোশ্যাল মিডিয়াতেও তো ছবিটা খুব একটা আলাদা নয়। ক্যান্সেল কালচারের কথা বলছেন তো? ঠিক। আজ যদি কেউ প্রচলিত কোনো ট্রেন্ড বা অধিকাংশের মতামতের বিরুদ্ধে গিয়ে কোনো যুক্তিসঙ্গত কথা বলে, তবে মুহূর্তের মধ্যে তাকে সোশ্যাল মিডিয়ায় ক্যান্সেল বা বয়কট করা হয়। হ্যাঁ, নিমিষের মধ্যে ট্রোলিং শুরু হয়ে যায়। এই যে ভার্চুয়াল দুনিয়ায় একঘরে হওয়ার ভয়, এই ভয়টাই মানুষকে নিজস্ব চিন্তা শক্তি ব্যবহার করা থেকে আটকে রাখছে। মানুষ শুধু সেটাই বলছে বা শেয়ার করছে যা সবাই পছন্দ করবে বা যাতে বেশি লাইক আসবে। ডিরোজিওর সেই কথাটা এখানে আবার ফিরে আসে। যুক্তি প্রয়োগ করতে ভয় পাওয়া হলো দাসত্বের লক্ষণ। এই দাসত্বের রূপটাই পাল্টেছে শুধু। আগে পায়ে শেকল ছিল, এখন আমাদের মনটা অদৃশ্য শেকলে বাঁধা পড়ে গেছে। আমরা হয়তো শারীরিকভাবে স্বাধীন, কিন্তু মানসিকভাবে আমরা প্রতিনিয়ত সেই ডিজিটাল অ্যালগোরিদমের দাসত্ব করে চলেছি। একটা ফেক নিউজ বা ভুয়ো তথ্য এলে আমরা সেটা যাচাই করারও প্রয়োজন বোধ করি না। শুধু বহুল প্রচলিত বলে সেটাকে সত্যি বলে ধরে নিই। ঠিক। স্ক্রিনের ওপারে বসে থাকা কেউ একজন ঠিক করে দিচ্ছে আমাদের মতামত কি হওয়া উচিত। এর চেয়ে বড় দাসত্ব আর কি হতে পারে? ঠিক। এই কারণেই আজকের দিনে দাঁড়িয়ে ডিরোজিও এবং ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রাসঙ্গিকতা এত প্রবল। ডিরোজিও তার ছাত্রদের শিখিয়েছিলেন প্রচলিত প্রথাকে প্রশ্ন করতে। আজ আমাদের শিখতে হবে আমাদের কাছে আসা প্রতিটি তথ্যকে প্রশ্ন করতে। ক্রিটিক্যাল থিঙ্কিং যেটাকে বলে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া যে ভুয়ো তথ্যের বন্যা বইয়ে দেয়, সেখানে দাঁড়িয়ে নিজস্ব চিন্তা শক্তি বা ক্রিটিক্যাল থিঙ্কিং ব্যবহার করাটা শুধু একাডেমিক স্তরে জরুরি নয়, এটা আমাদের সামাজিক অস্তিত্ব রক্ষার লড়াই। অধ্যাপক মুখোপাধ্যায় আধুনিক যুব সমাজের প্রতি যে আহ্বান রেখেছেন তা মূলত একটি গভীর সতর্কবার্তা, এক ধরনের অ্যালার্ম বেল বলা যায়। একদম। তিনি মনে করিয়ে দিচ্ছেন যে প্রযুক্তির দাস না হয়ে যুক্তি দিয়ে তথ্যকে বিচার করার ক্ষমতা অর্জন করতে হবে। সেই ১৯ শতকের শক থেরাপি আজকের এই ভার্চুয়াল ভাইরাসে আক্রান্ত সমাজের জন্য সমানে প্রয়োজন, যাতে এই আধুনিক দাসত্ব থেকে মানুষ নিজেকে মুক্ত করতে পারে। আজকের এই তথ্যের গভীর বিশ্লেষণ থেকে যে সত্যটা উঠে এলো তা একই সঙ্গে ঐতিহাসিক এবং ভীষণভাবে সমসাময়িক।
2026 সালের দুর্গাপুরে আয়োজিত SIRS-এর এই সেমিনার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ইতিহাস শুধু বইয়ের পাতায় বন্দী থাকা কোনো পুরনো গল্প নয়। ইতিহাস হলো বর্তমানকে বোঝার এবং ভবিষ্যৎকে গড়ে তোলার সবচেয়ে শক্তিশালী লেন্স। বিশাল ঢেউ তুলেছিলেন। আজকের দিনেও ঠিক সেরকমই একটা বুদ্ধিবৃত্তিক সাহসের প্রয়োজন। স্রোতের বিপরীতে হাঁটার সাহস, প্রশ্ন করার সাহস। প্রশ্ন করাটা সবচেয়ে জরুরি। আজকের এই আলোচনা এখানেই শেষ করার আগে একটা চিন্তার বিষয় সকলের জন্য রেখে যেতে চাই। আজকের এই তথ্যের পাবনে, যেখানে হাতের মুঠোয় থাকা প্রতিটা স্ক্রিন প্রতি মুহূর্তে বলে দিচ্ছে কি ভাবতে হবে, কি কিনতে হবে, কাকে ভালোবাসতে হবে আর কাকে ঘৃণা করতে হবে, সেখানে দাঁড়িয়ে কি স্বাধীনভাবে নিজস্ব যুক্তি প্রয়োগ করা সম্ভব হচ্ছে? খুব গভীর একটা প্রশ্ন। সত্যের শৃঙ্খল আজ এক অদৃশ্য ডিজিটাল রূপ নিয়ে মনকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। ডিরোজিওর সেই যুক্তির মশাল কি চিরতরে নিভে গেছে, নাকি আজও তা মস্তিষ্কের কোনো এক অজানা কোণে একটুখানি স্ফুলিঙ্গের অপেক্ষায় বসে আছে আবার জ্বলে ওঠার জন্য? ভাবার মতো বিষয়। আজকের এই বিশেষ আলোচনায় এবং তথ্যের গভীর বিশ্লেষণে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। স্বাধীনভাবে ভাবার এবং যুক্তি দিয়ে বিচার করার এই যাত্রা অব্যাহত থাকুক।